সম্পর্কে জেনেছো। শক্তি বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং প্রতিনিয়ত এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। আবার রসায়নে তুমি জেনেছো বিভিন্ন অণুকে ভাঙতে যেমন শক্তির প্রয়োজন হয়, তেমনি অণু ভেঙে শক্তি তৈরিও হয়। কিন্তু জীবনী শক্তি সম্পর্কে কি তুমি আগে শুনেছো? চলো তাহলে আজকে জীবনী শক্তি সম্পর্কে ধারণা নেওয়া যায়। জীবনী শক্তিকে জৈব শক্তিও বলা হয়। এটি বিশেষ কোনো শক্তিকে বোঝায় না। পদার্থবিজ্ঞান ও রসায়নে যেমন বিভিন্ন পদার্থ বা অণুর ভাঙ্গনে শক্তি পাওয়া যায়, ঠিক তেমনি জীবদেহের ভিতরেও অণুর ভাঙ্গনের ফলে শক্তি তৈরি হয়। অর্থাৎ জীবদেহ বা জৈব অণু রাসায়নিক বন্ধন ভাঙার ফলে যে শক্তি পাওয়া যায় তাই হলো জীবনী শক্তি। মানুষ, প্রাণী, উদ্ভিদ, এমনকি ক্ষুদ্র ব্যাকটেরিয়া প্রতিটি জীবেরই বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে এবং সেই শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো তা সঞ্চয় করে এবং শেষে এই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। এই পুরো প্রক্রিয়াটিতে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন বিক্রিয়া বিশেষ ভূমিকা পালন করে। আমরা আজকে ফসফোরাইলেশন কি এবং বিভিন্ন জৈব অণু যেমন অ্যাডেনিন, এএমপি, এডিপি, এটিপি ইত্যাদি নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই অ্যাডেনিন সম্পর্কে জেনে নেওয়া যাক। অ্যাডেনিন হলো ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি। এটি একটি নাইট্রোজেন বেস। অ্যাডেনিনের সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা যুক্ত হয়ে অ্যাডিনোসিন তৈরি করে। এই অ্যাডিনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে একটি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে অ্যাডিনোসিন মনোফসফেট বা এএমপি, 2টি ফসফেট যুক্ত হয়ে এডিপি এবং 3টি ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। চলো এবার একে একে এগুলো সম্পর্কে জেনে নিই। অ্যাডিনোসিন মনোফসফেটকে সংক্ষেপে এএমপি বলা হয়। অ্যাডিনোসিন অণুর সাথে এক অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন মনোফসফেট। আবার অ্যাডিনোসিন ডাইফসফেটকে সংক্ষেপে এডিপি বলা হয়। অ্যাডিনোসিন অণুর সাথে 2 অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন ডাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেটকে সংক্ষেপে এটিপি বলা হয়। অ্যাডিনোসিন অণুর সাথে 3 অণু ফসফেট যুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এভাবে কোনো অণুর সাথে ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার প্রক্রিয়াটিকে ফসফোরাইলেশন বলা হয়। আর এই প্রক্রিয়ার জন্য বাইরে থেকে শক্তির প্রয়োজন হয়। অন্যদিকে কোনো অণু থেকে ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হওয়ার বিক্রিয়াটিকে ডিফসফোরাইলেশন বলা হয়। কোনো অণুর ডিফসফোরাইলেশন ঘটলে সেখান থেকে শক্তি বের হয়ে আসে। তোমরা কি জানো পরিবেশ থেকে সংগৃহীত শক্তি জীবের তথা কোষের কোন অংশে যে জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত হয়? কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার কাজটি 2টি কোষীয় অঙ্গাণু করে থাকে। একটি হলো মাইটোকন্ড্রিয়া এবং আরেকটি প্লাস্টিড। এই 2টি কোষীয় অঙ্গাণু রয়েছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক এক সেট বিশেষ জৈব অণু। এদের কাজ হলো পুষ্টি উপাদান বা অন্তর্বর্তীকালীন অণুর শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের বন্ধন শক্তি রূপে জমা করা। পরে এই এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে শক্তি বের হয় এবং সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি কাজ সম্পন্ন হয়। এটিপি দ্বারা সম্পাদিত কিছু জৈবনিক কাজের মধ্যে রয়েছে মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয়ানুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, দেহের তাপমাত্রা ঠিক রাখা ইত্যাদি। চলো স্ক্রিন পজ করে অন্যান্য কাজগুলো দেখে নিই। আমরা চাইলে এই এটিপি কে রিচার্জেবল ব্যাটারির সাথে তুলনা করতে পারি। একটি ডেড ব্যাটারিকে আমরা যেমন চার্জ দিয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, ঠিক তেমনি এটিপি গুলো ভেঙে আমাদের শক্তি সরবরাহ করে। সেই ভাঙা অংশগুলো জোড়া লেগে আবার এটিপি তৈরি করতে পারে। এই ভাঙা অংশ জোড়া দেওয়ার জন্য শক্তির প্রয়োজন, আর সেই শক্তি আসে আমরা যে খাবার খাই তা জারণ প্রক্রিয়া ভাঙার ফলে উৎপন্ন শক্তি থেকে। এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়া শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপিকে অনেক সময় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রাও বলা হয়। আজকের পর্বে আমরা প্রথমেই জীবনী শক্তি কি তা জেনেছি। এরপর অ্যাডেনিন, অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন মনোফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন এবং শক্তি মুদ্রা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছি। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা এএমপি, এডিপি, এটিপি এবং ফসফোরাইলেশন সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রতিদিনই আমাদের দেহ এবং দেহের সকল কাজ পরিচালনার জন্য শক্তির প্রয়োজন হয়, আর এই শক্তি আসে আমরা যে খাবার খাই তা থেকে। অনেক ধরনের খাবার আমরা গাছ থেকেও পেয়ে থাকি। আমরা না হয় গাছ থেকে খাবার পাই, কিন্তু বলতো গাছ কোথা থেকে খাবার পেয়ে থাকে? গাছ আসলে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে। একে সালোক সংশ্লেষণ বলে। চলো প্রথমে সালোক সংশ্লেষণ কাকে বলে তা জেনে নেই।
সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করার প্রক্রিয়াকে সালোক সংশ্লেষণ বলে। এই প্রক্রিয়ায় আসলে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কিছু প্রয়োজনীয় উপকরণ দরকার হয়: ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণ একটি জৈব রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় 6 অণু কার্বন ডাই অক্সাইডের সাথে 12 অণু পানি যুক্ত হয়ে আলো ও ক্লোরোফিলের উপস্থিতিতে 1 অণু কার্বোহাইড্রেট তৈরি হয়। এই বিক্রিয়ায় উপজাত দ্রব্য হিসেবে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি প্রধানত পাতার মেসোফিল টিস্যুতে সম্পন্ন হয়। পাতায় অবস্থিত ক্লোরোপ্লাস্ট সমৃদ্ধ প্যারেনকাইমাকে বলা হয় মেসোফিল টিস্যু। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি গ্রহণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। অন্যদিকে জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি, কারণ বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পানির চেয়ে বেশি। সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। চলো এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে প্রধানত দুটি পর্যায়ে ভাগ করা হয়। একটি হলো আলোক নির্ভর পর্যায় এবং আরেকটি হলো আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায়ে আলোর উপর নির্ভরশীল এবং এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় এটিপি, NADPH এবং হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতার ক্লোরোফিল অণু আলোকরশ্মির ফোটন শোষণ করে থাকে এবং সেই শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে। পরবর্তীতে এই শক্তি দিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেট এবং অজৈব ফসফেট মিলিত হয়ে এটিপি তৈরি হয়। সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলা হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর সরাসরি দরকার হয় না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। যেহেতু আলোর উপস্থিতি বা অনুপস্থিতি এখানে তেমন প্রভাব ফেলে না, তাই একে আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয়। এই পর্যায়ে যখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে, তখন আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি, NADPH এবং H+ আয়নের সাহায্যে বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হয়। সবুজ উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টি গতিপথ শনাক্ত করা হয়েছে। সেগুলো হচ্ছে ক্যালভিন চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্রেসোলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র। কার্বন ডাই অক্সাইড বিজারণের এই গতিপথকে আবিষ্কারকদের নামানুসারে ক্যালভিন, বেনসন ও ব্যাসন চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড বলে একে C3 চক্রও বলা হয়। আর যেসব উদ্ভিদে এই গতিপথ পাওয়া যায় তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বলে যেসব উদ্ভিদে এই গতিপথ পাওয়া যায় তাদেরকে C4 উদ্ভিদ বলা হয়। সাধারণত ভুট্টা, আখ, অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস ইত্যাদি উদ্ভিদে C4 পরিচালিত হয়। C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্ল্যাক চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। সালোক সংশ্লেষণই সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। শ্বসনে জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত।
কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাই বায়ুমণ্ডলে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে এবং নিজে বেঁচে থাকে। বেঁচে থাকার বিভিন্ন উপাদান আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। স্ক্রিন পজ করে সেগুলো দেখে নাও। আজকের পর্বে আমরা সালোক সংশ্লেষণ কি, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় সম্পর্কে আলোচনা করেছি। পরবর্তী পর্বে আমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, আলোর ভূমিকা। হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে আমরা সালোক সংশ্লেষণ কি, এর আলোক নির্ভর ও আলোক নিরপেক্ষ পর্যায় এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর ভূমিকা এবং সালোক সংশ্লেষণের প্রভাবকগুলো নিয়ে আলোচনা করব। আমরা আগের পর্বে জেনেছি যে সালোক সংশ্লেষণের কিছু প্রয়োজনীয় উপাদানের মধ্যে ক্লোরোফিল অন্যতম উপাদান। এই পর্যায়ে আমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা সম্পর্কে জানব। উদ্ভিদ সূর্যালোক থেকে আলোক শক্তি গ্রহণ করে এবং একমাত্র ক্লোরোফিলই এই আলোক শক্তি গ্রহণ করে থাকে। তাই সালোক সংশ্লেষণের হারের সাথে পাতার ক্লোরোফিলের সরাসরি সম্পর্ক রয়েছে। কিন্তু খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে আবার এনজাইমের অভাব দেখা দেয় এবং তখন সালোক সংশ্লেষণের হার কমে যায়। সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের পাশাপাশি আলোও বিশেষ ভূমিকা পালন করে থাকে। সালোক সংশ্লেষণে আলোই মূলত শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরির সময়। আলোর উপস্থিতিতেই পত্ররন্ধ্র খোলে এবং পাতার অভ্যন্তরে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে, যা খাদ্য প্রস্তুতকরণে অংশগ্রহণ করে থাকে। তাছাড়া আলো ক্লোরোফিল তৈরিতেও অংশগ্রহণ করে থাকে, কিন্তু পাতায় পড়ন্ত আলোর খুব সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। মজার ব্যাপার হলো আলোক বর্ণালীর লাল, নীল, কমলা এবং বেগুনি অংশে সালোক সংশ্লেষণ ভালো হয়। অন্যদিকে সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। আবার একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়ালে সালোক সংশ্লেষণের হারও বাড়তে থাকে। কিন্তু আলোর পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে পাতার ভেতরকার এনজাইম নষ্ট হয়ে যায় এবং ক্লোরোফিল উৎপাদন কমে যায়, ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়। তবে দেখা গেছে যে 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। ক্লোরোফিল এবং আলো ছাড়াও সালোক সংশ্লেষণ আরো কতগুলো প্রভাবক দ্বারা প্রভাবিত হয়। সালোক সংশ্লেষণের প্রভাবকগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেমন বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক। সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে রয়েছে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ ও রাসায়নিক পদার্থ। এদের মধ্যে আলো সম্পর্কে ইতিমধ্যেই আমরা জেনেছি। এখন বাকি প্রভাবকগুলো সম্পর্কে জানা যাক। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাই অক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। তবে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি খুব বেশি মাত্রায় বেড়ে যায় তাহলে পাতার মেসোফিল টিস্যুর কোষের অম্লত্বও বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়, যার ফলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। সালোক সংশ্লেষণে তাপমাত্রাও প্রভাবক হিসেবে কাজ করে। অতি নিম্ন তাপমাত্রায় যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রায় যেমন 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত তাপমাত্রা হলো 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপমাত্রা যদি কমে 22 ডিগ্রি সেলসিয়াসের কম অথবা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। অন্যদিকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির সময় কার্বন ডাই অক্সাইডের বিজারণের জন্য হাইড্রোজেন আয়ন প্রয়োজন পড়ে। সেই হাইড্রোজেন আয়ন মূলত পানি থেকে এসে থাকে। এই পানির ঘাটতি হলে পত্ররন্ধ্রের রক্ষী কোষ স্মৃতি হারিয়ে ফেলে এবং রন্ধ্রটি বন্ধ হয়ে যায়, ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডের পাতার ভেতরে প্রবেশ বাধাগ্রস্ত হয়। তাছাড়া অতিরিক্ত পানি ঘাটতির ফলে এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হতে পারে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনও ভূমিকা পালন করে থাকে।
বাতাসে যদি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায়, আর যদি অক্সিজেনের ঘনত্ব কমে যায় তাহলে সালোক সংশ্লেষণের হার বেড়ে যায়। তবে অক্সিজেনবিহীন পরিবেশে সালোক সংশ্লেষণ সম্পূর্ণ বন্ধ থাকে। খনিজ পদার্থ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে, যেমন নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম হলো ক্লোরোফিলের প্রধান উপকরণ। তাছাড়া লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না, যার ফলে পাতা হলুদ হয়ে যায়। তাই মাটিতে এসব খনিজের পরিমাণ কমে গেলে সালোক সংশ্লেষণের হারও কমে যাবে। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সময় যদি বাতাসে ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা কোনো বিষাক্ত গ্যাস থাকে তাহলে তা সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটায় বা একেবারেই বন্ধ করে দেয়। বাহ্যিক প্রভাবকের পাশাপাশি সালোক সংশ্লেষণের কিছু অভ্যন্তরীণ প্রভাবক রয়েছে। সেগুলো হলো ক্লোরোফিল, পাতার বয়স ও সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম এবং এনজাইম। ক্লোরোফিল সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিয়েছি, চলো বাকিগুলো সম্পর্কে জেনে নেই। সালোক সংশ্লেষণের হার পাতার বয়স ও সংখ্যার উপরেও নির্ভর করে থাকে। গাছের একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সেখানে সালোক সংশ্লেষণ কম হয়। মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে থাকে। অন্যদিকে পাতার সংখ্যা বেশি হলে সালোক সংশ্লেষণ বেশি হয়। পাতায় শর্করার পরিমাণও সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। সালোক সংশ্লেষণ চলাকালীন সময়ে যদি শর্করার পরিবহন কমে যায় তাহলে সেখানে শর্করা জমা হয়ে থাকে, আর বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় বলে সালোক সংশ্লেষণের গতি তখন কমে যায়। অন্যদিকে পটাশিয়ামের অভাবে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়। ধারণা করা হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। তাছাড়াও সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য বিভিন্ন ধরনের এনজাইমের প্রয়োজন হয়ে থাকে। আজকের পর্বে আমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, আলোর ভূমিকা এবং সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ সম্পর্কে আলোচনা করেছি। আগামী পর্বে আমরা শ্বসনের প্রকারভেদ ও সবাত শ্বসন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী পর্বে। আশা করি ভালো আছো। গত পর্বে আমরা সালোক সংশ্লেষণে ক্লোরোফিল ও আলোর ভূমিকা এবং সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা জানবো শ্বসন ও এর প্রকারভেদ এবং সবাত শ্বসন সম্পর্কে। আমাদের দেহে যেমন প্রতিনিয়ত শ্বসন প্রক্রিয়া চলতে থাকে, তেমনি উদ্ভিদ দেহেও শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। উদ্ভিদ সৌরশক্তিকে ব্যবহার করে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে শর্করা তৈরি করে তা স্থিতিশক্তি রূপে জমা রাখে, কিন্তু উদ্ভিদ তা সরাসরি ব্যবহার করতে পারে না। এই সঞ্চয়কৃত স্থিতিশক্তিকে ব্যবহার উপযোগী রাসায়নিক শক্তিতে রূপান্তর করার জন্য শ্বসনের প্রয়োজন হয়। চলো এই শ্বসন সম্পর্কে বিস্তারিত জানা যাক। যে প্রক্রিয়ায় জীবকোষের ভেতরের জটিল যৌগগুলো ভেঙে সরল যৌগতে পরিণত হয় এবং পরে জারিত হয়ে সঞ্চিত স্থিতিশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে এবং তাপরূপে মুক্ত করে তাকে শ্বসন বলে। শ্বসন প্রক্রিয়ায় শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্যবস্তুই জারিত হয় না, এর পাশাপাশি প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিডও জারিত হয়ে রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এই জারিত হওয়া বস্তুগুলোকে বলা হয় শ্বসনিক বস্তু। শোষণে পাওয়া শক্তি দিয়ে জীব তার চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করে থাকে। সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি 24 ঘন্টায় এই শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে যেমন ফুল ও পাতার কুঁড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ ইত্যাদি অংশে শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া হলো এই শ্বসন ক্রিয়ার প্রধান অঙ্গ। এই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের উপস্থিতিতেও চলতে পারে, আবার অক্সিজেনের অনুপস্থিতিতেও চলতে পারে। অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়, সবাত শ্বসন এবং অবাত শ্বসন। চলো এবার এগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জেনে নিই। যে শ্বসনের জন্য মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসন প্রক্রিয়াই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় মোট 38টি এটিপি উৎপন্ন হয়। যে শ্বসন মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে তাকে অবাত শ্বসন বলে। এই প্রক্রিয়ায় রাসায়নিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভেতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে থাকে।
অবাধ শ্বসন প্রক্রিয়া কেবলমাত্র কিছু অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে হয়ে থাকে। এই দুই প্রকার শ্বসনের মধ্যে আজকের পর্বে আমরা সবাধ শ্বসন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সবাধ শ্বসনের ধাপগুলোকে প্রধান 4 ভাগে ভাগ করা যায়। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস সবাধ ও অবাধ উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিসের এই বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। দ্বিতীয় ধাপে গ্লাইকোলাইসিস পর্যায়ে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল তা থেকে পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট 2 অণু অ্যাসিটাইল ও এনজাইম এ, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। এই ধাপটিও কোষের সাইটোপ্লাজমে ঘটে। তৃতীয় ধাপ ক্রেবস চক্রের সকল বিক্রিয়া কোষের মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে মোট 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH প্লাস হাইড্রোজেন আয়ন, 2 অণু FADH2 এবং 2 অণু GTP উৎপন্ন হয়। সবাধ শ্বসনের সর্বশেষ ধাপটি হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। এই ধাপে আগের ধাপগুলোতে সৃষ্ট NADH2 বা বিজারিত NAD, FADH2 বা বিজারিত FAD জারিত হয়ে ATP, পানি, উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন করে থাকে। উচ্চ শক্তি সম্পন্ন এই ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে দেখা যাচ্ছে যে একটি সম্পূর্ণ সবাধ শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং 38টি এটিপি উৎপন্ন করে। এবার স্ক্রিন পজ করে কোন অণু থেকে কয়টি এটিপি পাওয়া যায় তা দেখে নাও। সবাধ শ্বসনের ভিন্ন ভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন সংখ্যক এটিপি তৈরি হয়। চলো স্ক্রিন থেকে বিভিন্ন ধাপ হতে উৎপন্ন এটিপি এর পরিমাণ জেনে নিই। তাহলে আজকের পর্বে আমরা শ্বসন কি, শ্বসনের প্রকারভেদ এবং সবাধ শ্বসন প্রক্রিয়া সম্পর্কে জানলাম। পরবর্তী পর্বে আমরা অবাধ শ্বসন, শ্বসনের প্রভাবক এবং শ্বসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। ভালো আছো? গত পর্বে আমরা শ্বসন ও এর প্রকারভেদ এবং সবাধ শ্বসন সম্পর্কে জেনেছিলাম। আজকের পর্বে আমরা অবাধ শ্বসন, শ্বসনের প্রভাবক এবং শ্বসনের গুরুত্ব সম্পর্কে জানব। প্রথমেই অবাধ শ্বসন সম্পর্কে জেনে নেওয়া যাক। এই প্রক্রিয়ায় শ্বসনিক বস্তু অর্থাৎ শর্করা, প্রোটিন, ফ্যাট ও বিভিন্ন জৈব অ্যাসিড অক্সিজেন ছাড়াই কোষের ভিতরের এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়ে থাকে। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে নিট 2 অণু ATP তৈরির পাশাপাশি 2 অণু ল্যাকটিক অ্যাসিড অথবা ক্ষেত্র বিশেষে 2 অণু ইথানল তৈরি হয়। অবাধ শ্বসন প্রক্রিয়া কেবলমাত্র কিছু অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে হয়। এটি 2টি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপটি হলো গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পরবর্তী ধাপটি হলো পাইরুভিক অ্যাসিডের বিজারণ। অবাধ শ্বসনের প্রথম ধাপে এক অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু ATP যার মধ্যে 2 অণু ব্যবহার হয়ে যায় এবং 2 অণু NADH2 উৎপন্ন করে থাকে। কিন্তু পরবর্তী ধাপে উৎপন্ন এই পাইরুভিক অ্যাসিড আবার বিজারিত হয়ে যায়। তাই অবাধ শ্বসনে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ ঘটে বলে বিবেচনা করা হয়ে থাকে। পাইরুভিক অ্যাসিডের বিজারণ সাইটোপ্লাজমে থাকা এনজাইমের সাহায্যে সম্পন্ন হয়। এই ধাপটিতে পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এর আগের ধাপে অর্থাৎ গ্লুকোজের অসম্পূর্ণ জারণে যে NADH2 উৎপন্ন হয় তা জারিত হয়ে ইলেকট্রন, প্রোটন ও শক্তি নির্গত হয়। এসব ব্যবহার করে এই ধাপে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল তৈরি হয়।
অবাধ শ্বসনের ক্ষেত্রে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। শ্বসন প্রক্রিয়াটি কিছু প্রভাবক দ্বারা প্রভাবিত। এই প্রভাবকগুলোকে দুই ভাগে ভাগ করা যায়: বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক। শ্বসনের বাহ্যিক প্রভাবকগুলোর মধ্যে রয়েছে তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাই অক্সাইড। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা একটি বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করে। তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে হয় তাহলে শ্বসনের হার কমে যায়। আবার অক্সিজেনও শ্বসনের প্রভাবক হিসেবে কাজ করে থাকে। সবাত শ্বসনে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে CO2 ও পানি উৎপন্ন করে, আর সেক্ষেত্রে জারণের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কাজেই অক্সিজেনের অভাবে সবাত শ্বসন কোনো ক্রমেই চলতে পারে না। শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখার জন্য পরিমিত পানি সরবরাহের দরকার পড়ে, কিন্তু খুব কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। শ্বসনে কিন্তু আলোর প্রয়োজন হয় না, কিন্তু শ্বসনে এর ভূমিকা অনেক। দিনের বেলা দেখা যায় যে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে, তখন O2 গ্রহণ ও CO2 ত্যাগ করা সহজ হয় বলে শ্বসনের হার একটু বেড়ে যায়। অন্যদিকে দেখা যায় যে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার সামান্য পরিমাণে কমে যায়। শ্বসনের অভ্যন্তরীণ প্রভাবগুলোর মধ্যে রয়েছে খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, অজৈব লবণ এবং কোষ মধ্যস্থ পানি। খাদ্যদ্রব্য শ্বসন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে থাকে। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য ভেঙে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ ও ধরন শ্বসনের হার নিয়ন্ত্রণ করে থাকে। শ্বসন প্রক্রিয়ায় এনজাইম বা উৎসেচকও প্রভাবক হিসেবে কাজ করে। এ সময় এনজাইম বা উৎসেচক সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, কাজেই এনজাইমের ঘাটতি হলে শ্বসনের হার কমে যায়। কোষের বয়সও শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অল্প বয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে, তাই সেখানে বয়স্ক কোষের তুলনায় শ্বসনের হার বেশি। আবার কোষের সুষ্ঠু ও স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভিতরে অজৈব লবণ প্রয়োজন। কোষে থাকা পানিও শ্বসন প্রক্রিয়ায় ভূমিকা পালন করে থাকে, কারণ বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন হয়ে থাকে। চলো এই শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব সম্পর্কে জেনে নেই। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে জীব তার দেহের ভিতরের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত করে থাকে। শ্বসন প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। আবার এটি উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে থাকে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়ায় সহায়তা করে থাকে। তাছাড়া এটি কোষ বিভাজনে শক্তি এবং কিছু আনুষঙ্গিক পদার্থ যোগান দিয়ে থাকে। বিভিন্ন উপকার ও জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করে। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন শিল্পে ব্যবহৃত ইথাইল অ্যালকোহল তৈরি হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। রুটি তৈরিতেও এই প্রক্রিয়ার ভূমিকা রয়েছে। আজ এ পর্যন্তই। আজকের পর্বে আমরা অবাধ শ্বসন, শ্বসনের প্রভাবক এবং শ্বসনের গুরুত্ব সম্পর্কে জেনেছি।